দর্শক নাগরিকের নিয়মিত অনুষ্ঠান সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আজকে আমি আনোয়ার হোসেন এবং আমার সাথে রয়েছেন সাইফুল শাহীন। সাইফুল শাহীন, সংবাদ বিশ্লেষণ আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে সারাদিনে ঘটে যাওয়া যেসব ঘটনা, সেই ঘটনাগুলোর বিস্তারিত আমরা আলাপ করব। বেশ কিছু ঘটনার আমরা জানি যে রাজধানীতে বা সারা দেশে প্রতিনিয়ত নানা ধরনের ঘটনা ঘটে এবং দর্শকদেরও আগ্রহ থাকে সেই ঘটনাগুলোর ভেতরকার খবর জানার জন্য। সাইফুল শাহীন, আজকে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলাপ করতে পারি। তার মধ্যে অন্যতম হয়েছে যেটি জম্মু কাশ্মীরে যে হামলা বা হতাহত, সেটি নিয়ে আমরা আলাপ করব। কেন সেটি হয়েছে, আসলে কবে থেকে সেটি হয়, সেটি আমরা দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। এবং সেই সাথে দেশে যে শিক্ষকদের অর্থাৎ কুয়েটে যে চলমান আন্দোলন অনেকদিন ধরে চলে আসে, সেই আন্দোলন নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনি নিশ্চয়ই জানেন যে এনসিপির সদস্য সচিব সালাউদ্দিন তানভীরকে যে অব্যাহতি দেওয়া হয়েছে এবং একই সাথে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে সহকারী একান্ত সচিবের পদত্যাগ না অপসারণ, এই নিয়ে যে রাজনীতিতে আলোচনা। আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা, স্বাস্থ্য উপদেষ্টার যে একান্ত সচিব রয়েছেন, আরো অনেক ঘটনা রয়েছে। তার মধ্যে এই সব ঘটনাগুলো খুবই গুরুত্বপূর্ণ ঘটনা বলে আমাদের কাছে মনে হয়। সাইফুল শাহীন, শুরুতে আমরা জম্মু কাশ্মীর নিয়ে আলাপ করতে পারি। গতকালকে আপনি জানেন এখানে হামলায় 26 জন নিহত হয়েছে। এই পুরো ঘটনাটি আসলে কিভাবে দেখছেন? যে নিহত হওয়ার পর আপনি জানেন যে নরেন্দ্র মোদী সফর সংক্ষিপ্ত করেছেন, অর্থমন্ত্রী সফর সংক্ষিপ্ত করেছেন, কিভাবে দেখছেন? কাশ্মীরের ঘটনা তো আজকে নতুন না, সেই ইতিহাস যদি বলি, ইতিহাস আমি বলবো, কিন্তু ইতিহাস কিছু জানতে হবে। মানুষ তো শুধু ঘটনাটাই শুনে যে 26 জন মারা গেল, কেন মারা গেল। কাশ্মীরের এই সংঘাত, ভারতের সাথে পাকিস্তানের সাথে সংঘাত কাশ্মীর নিয়ে, এটি বহু পুরনো। তো এই যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটি নিয়েও কিন্তু কথা হচ্ছে যে কারা এই ঘটনাটি ঘটালো। বিভিন্ন জায়গা থেকে তো বিভিন্ন ধরনের মন্তব্য আসছে। এরকম কথা আসছে যে এটি ইচ্ছাকৃত একটি নাটক সাজানো হয়েছে, যে মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের একাত্ম করার জন্য পরিকল্পিতভাবে এই ঘটনা করা হয়েছে। আবার যারা সেই ঘটনায় ছিলেন, যারা বেঁচে আসছেন, যাদের পরিবারের লোকজন মারা গেছে, তারা বলছিলেন যে শুধু পুরুষদের লক্ষ্য করেই গুলি করা হয়েছে, এরকম কথাও শুনছি। এবং প্রায় ওই ঘটনাস্থল থেকে 60 কিলোমিটার দূরে একজন বিবিসির সাংবাদিক কিন্তু আজকে বলেছেন যে কোনো সংবাদকর্মীকে ঢুকতে দেওয়া হচ্ছে না, একটা নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে, সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। যদিও গতকাল রাতে কিছু সংবাদকর্মী ওখানে গেছেন বিভিন্নভাবে, এখন আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আহত যারা রয়েছেন তাদেরকে উদ্ধার করে যে হাসপাতালে নেবেন, সেটাও করা যাচ্ছে না। এরকম একটি পরিস্থিতি আমি বিবিসির একটি সাংবাদিক কিছুক্ষণ আগেই পড়লাম, এবং ওই বিবিসির ওই সাংবাদিক এই কথা বললেন যে সেই জায়গায় এরকম কোনো নির্দেশনা নেই যে বেসামরিক চলাচল নিষেধ থাকবে, তারপরেও কিন্তু সেটি ঘটছে। আর মোদী তো ছিলেন না, নরেন্দ্র মোদী তো ছিলেন না, উনি ঘটনা শোনার পরে খুব দ্রুতই সে ফিরে আসছেন, সফর সে সংক্ষিপ্ত করে। এবং এটিও শোনা গেল যে তিনি ফেরার সময় পাকিস্তানের আকাশপথ নাকি, অর্থাৎ যাওয়ার সময় যে আকাশপথ উনি ব্যবহার করেছেন, আসার সময় পাকিস্তানের আকাশপথ তিনি এড়িয়ে গেছেন আর কি, অন্য রাস্তায় এসেছেন। এবং সারা বিশ্বের নেতারা কিন্তু, সারা বিশ্বের মানুষ কিন্তু এটি নিয়ে নিন্দা প্রকাশ করছে যে একটি প্রাণও কিন্তু যাবে, এটি কেউ সমর্থন করে না কখনোই। সাইফুল শাহীন, বরাবরের মতোই তো ভারত তোপ দাগিয়েছেন পাকিস্তানের দিকে, কিন্তু পাকিস্তান একদিন পর অস্বীকার করে আসছে। আসলে এই কাশ্মীরের ঘটনা আমি যেটি বলছিলাম, যে এটার ইতিহাস যদি আমি বলি, সংক্ষেপেও যদি বলি, এটা সেই 1947 সাল থেকে শুরু। মানে ব্রিটিশ ভারত যে ভাগ হয়েছে, সেই ভাগ হওয়ার আগের থেকেই মোটামুটি সেই কাশ্মীর নিয়ে যে ঘটনা, কারণ কাশ্মীরে পাকিস্তান ভারত তাদের অবস্থান নিতে চায় দুই দলই। এবং যখন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট, যেটি ভারত বিভক্তির যে পরিকল্পনা তৈরি করা হয়েছিল ব্রিটিশ থেকে ভারত বিভক্তির, সেইখানে কিন্তু বলা হয়েছিল যে কাশ্মীর নিজে স্বাধীন থাকবে অথবা ভারতের সাথে থাকবে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে কাশ্মীরের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার 60% জনসংখ্যা কিন্তু মুসলিম। সেই মানুষ যারা মুসলিম, এবং মজার বিষয় হচ্ছে যে ভারতের সবচাইতে মুসলিম অধ্যুষিত জায়গা কিন্তু কাশ্মীর। অন্য কোনো রাজ্যে এত মুসলিম নাই ভারতের কোথাও। তো ওখানকার মানুষরা কিন্তু ভারতের সাথে থাকতে চায় না।
যেহেতু তারা মুসলিম, তারা পাকিস্তানের সাথে থাকতে চায়। সেই তৎকালীন যে ওখানে তো রাজ্য শাসিত রাজা থাকে, তৎকালীন যে রাজা ছিলেন তিনি চাইছিলেন যে তিনি স্বাধীনভাবে থাকবে অথবা ভারতের সাথে থাকবে, কিন্তু সেখানকার মানুষ সেটি রাজি হয়নি। রাজি না হওয়ার পরে তারপরে সেখানে পাকিস্তান সৈন্যরা যায়, ভারতের সৈন্যরা যুদ্ধ, তখনকার যে প্রথম যে যুদ্ধটা 47-এ সেটি চলে, বেশ কিছুদিন চলে। চলার পরে 48 সালে জাতিসংঘে এইটার প্রস্তাবনাটা উঠে যে আসলে কাশ্মীর নিয়ে কি হবে। তখন জাতিসংঘ একটা সিদ্ধান্ত দেয় যে পাকিস্তানকে তার সৈন্য উঠিয়ে আনতে বলা হয়, ভারতকে বলা হয় যে তোমার ওখান থেকে সৈন্য কমাও বা একটা শান্তির জায়গাতে নিয়ে আসার জন্য বলা হয়। কিন্তু পাকিস্তান সেটি অস্বীকৃতি জানায়, পাকিস্তান তারা সৈন্য ওখান থেকে উঠাবে না। তখন কিন্তু মানে একদম পরিষ্কারভাবে কাশ্মীর নিয়ন্ত্রণ শুরু হয় ভারত আর পাকিস্তানের হাত ধরে। এবং 1962 সালে চীন কাশ্মীরের একটা অংশ আবার দখল করে নেয়। তো তারাও একটা জায়গা দখল করে নেয়, তারা বলে এটি আমাদের জায়গা, যেহেতু একটি বর্ডার এরিয়া, পাকিস্তান, ভারত, চীন তিনটি দেশের একটা বর্ডার এরিয়া। তো তখন দেখা যায় যে তারপর থেকে এখন পর্যন্ত এই কাশ্মীর কিন্তু তিনটি ভাগেই বিভক্ত এবং নিয়ন্ত্রিত, চীন, ভারত, পাকিস্তান। এবং 2বার যুদ্ধ হয়েছে এই কাশ্মীর নিয়ে, ভারত চীনের মধ্যে, ভারত আর পাকিস্তানের মধ্যে। এই অনেক হতাহত হয়েছে, অনেক মানুষ মারা গেছে এবং সেখানকার মানুষ কিন্তু নিজেরা স্বাধীনতা চায় ওখানকার মানুষ, অথবা পাকিস্তানের সাথে থাকতে চায়। এবং ওইখানে যে ধরনের সামরিক আইন বলবৎ করা হয় সেটিও ওইখানকার মানুষের জন্য মানে খুবই একটা, তারা সেটি আসলে মানতে চায় না, যে ধরনের নিয়ম কানুন আইন। এবং পাকিস্তানও কিন্তু সেখানে যে সামরিক ঘাঁটি রয়েছে ভারতের, সেখানেও অনেকবার হামলা চালিয়েছে। তো এখন ঘটনা হচ্ছে যে এই যুদ্ধ তাহলে সমাধান কি হবে? সবাই তো ভেবেছিল যে এটার একটা স্থায়ী সমাধান। এর আগেও 2 দেশের মধ্যে অনেকবার কথা হয়েছে, অনেকবার আলোচনা হয়েছে, কিন্তু এই কালকের যে ঘটনা, এই ঘটনায় আসলে মনে হচ্ছে যে এটি আর স্থায়ী সমাধান হওয়ার কোনো সুযোগ নেই। কারণ যেটি শুরু হলো, এই যে এতগুলো প্রাণ গেল, এই যে বলতেছে জঙ্গি হামলা, আসলে কে হামলা করলো, আসলে কে মারলো, আসলে এটা নাটক কিনা, কি চায় আসলে এরা? মানুষ মেরে একটি দেশের একটি জায়গা বা একটি বর্ডার, একটি সীমানা, এগুলো নিয়ে যদি সাধারণ মানুষ, এই যে মানুষগুলো মারা গেল, শুনলাম যে নেপালের একজন মানুষ রয়েছে এবং তারা কিন্তু ওখানকার স্থানীয় কোনো মানুষ না, সবাই পর্যটক, ঘুরতে গিয়েছে, বেড়াতে গিয়েছে, পরিবারের সাথে গিয়েছে। আপনি আনোয়ার কিন্তু কখনো যেতে পারি এরকম জায়গায় বেড়ানোর জন্য। এখন আমি পরিবার নিয়ে বেড়ানোর জন্য একটা জায়গায় গেলাম আর সেখানে গিয়ে আমার মৃত্যু হলো, এটা কি মেনে নিতে পারে? কারোই কাম্য না এটা আর কি। আর সাইফুল শাহীন, আপনি একটু আগে বলছিলেন যে ভারত হচ্ছে হয়তো নিজেদের যে অভ্যন্তরীণ যে ইস্যু রয়েছে, সংখ্যালঘু যে নির্যাতনের যে ঘটনা, সেটিকে ধামাচাপা দেওয়ার জন্য হয়তো বা এরকম ঘটনা ঘটাতে পারে, পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছিল আর কি। হ্যাঁ, আসলে এমন কোনো কিছু কি আসলে মনে হয় যে ভারত এই মুহূর্তে ওয়াকফ আইন নিয়ে, আসলে সংখ্যালঘু নির্যাতন নিয়ে নানা ধরনের বিতর্ক ভারতের মধ্যে রয়েছে, এবং এটি কি কোনো কারণ হতে পারে না সত্যিকার অর্থে কোনো জঙ্গি সংগঠন হামলা চালিয়েছে, নাকি হচ্ছে যে পাকিস্তানের বা হচ্ছে চীন, এমন মানে নানা জটিল ইকুয়েশন রয়েছে এখানে। আমি আসলে আমার যে বিষয়টা বললাম আপনাকে, ওটি একটি বড় বিষয় যে ভারত শাসিত জম্মু কাশ্মীরের জনসংখ্যার 60% কিন্তু মুসলিম, এবং সেখানকার বড় একটি সমস্যা হচ্ছে সেখানে বেকারত্বের হার অত্যন্ত বেশি, এবং রাস্তায় যে বিক্ষোভ, বিদ্রোহীদের যে দমন, সেই ক্ষেত্রে যে নিরাপত্তা বাহিনীর যে কঠোর নীতি, সেই পরিস্থিতিকে কিন্তু বারবার সেটিকে খারাপ করেছে। এখন ভারতের শাসনের বিরুদ্ধে কিন্তু 1989 সাল থেকে কাশ্মীরে সশস্ত্র অভ্যুত্থান হয়ে আসছে, সশস্ত্র অভ্যুত্থান তারা করছে ভারত শাসনের বিরুদ্ধে। এখন ভারত সরকারের অভিযোগ পাকিস্তান ওই অঞ্চলে ভারতের শাসনের বিরুদ্ধে তারা উস্কে দিচ্ছে, পাকিস্তান তো সেটি স্বীকার করছে না। হ্যাঁ, পাকিস্তান আজকে বলছে তাদের অসুবিধা, পাকিস্তান তো সেটি স্বীকার করছে না। এখন ভারত ও পাকিস্তান 2 দেশই যদি সেই জায়গাটির মালিকানা দাবি করে আর সেটি যদি কোনো সমাধান না হয়, তাহলে তো সে এইভাবেই থাকবে। মাঝখান থেকে ওই জায়গার মানুষরা সাফারার হচ্ছে। এত সুন্দর একটি জায়গা, পর্যটন এরিয়া, সারা বিশ্বের মানুষ আসে সেখানে ঘুরতে,
আপনি নিশ্চয়ই জানেন যে ভারতের প্রধানমন্ত্রী, আপনিই বলছিলেন একটু আগে, দর্শকদেরকে জানানো উচিত যে সফর সংক্ষিপ্ত করেছে। ভারত নিশ্চয়ই হামলাকে অধিক গুরুত্ব দিয়েই দেখছে, কারণ হুঁশিয়ারি দিয়েছে নরেন্দ্র মোদী যে অর্থমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র IMF এর একটি সম্মেলন শুরু হওয়ার কথা, তার 10 বা 11 দিন একটি সফরের কথা, সেটিও সংক্ষিপ্ত করে তিনিও ফেরার কথা রয়েছেন। আসলে নিশ্চয়ই অনেক বেশি গুরুত্ব দিচ্ছে এই। সে হুঁশিয়ারি দিয়েছে যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে ছাড় দেওয়া হবে না, যে কোনো উপায়ে হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই গুরুত্ব দিচ্ছে, কারণ এটি তো তার অস্তিত্বের ব্যাপার। ভারত সরকারের যেহেতু ভারত রাজ্য, ওটি একটি আলাদা রাজ্য হলো, কিন্তু কাশ্মীর কিন্তু কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত সরকারের, এবং সেইখানে যদি কেউ মাথাচাড়া দেয় বা তাদের যে অভিযোগ, ভারতের যে অভিযোগ যে ভারত শাসন মেনে নিচ্ছে না, তো একটি দেশের মধ্যে যদি কোনো একটি এলাকার মানুষ বলে যে আমি এই সরকারের শাসন মানি না, বিদ্রোহ, দেশদ্রোহী, তাহলে তো সেটি সেই সরকারের জন্য, সেই রাষ্ট্রের জন্য একটা হুমকি বা তাদের প্যাস্টিস। তো এটি নরেন্দ্র মোদীর মতো সরকার তো অবশ্যই সেটি, আর যেহেতু নরেন্দ্র মোদী একজন কট্টরপন্থী, হিন্দু মুসলিমের বিষয়টা কিন্তু এখানে অনেক ধর্ম নিয়ে কিন্তু মোদীর বিরুদ্ধে এরকমই আছে যে সে কট্টরপন্থী অনেকটা। যেহেতু মুসলিম অধ্যুষিত এলাকা, তারাও চায় যে ভারতের সাথে থাকবে না, পাকিস্তানের সাথে থাকবে, ভারত চায় যে না এটা আমার আন্ডারই থাকবে। সাইফুল শাহীন, আপনি যেটি বলছিলেন যে এর আগে বেশ কয়েকবার এই কাশ্মীর নিয়ে যুদ্ধ হয়েছে, দ্বিপক্ষীয় যুদ্ধ হয়েছে। আসলে এই যে হামলা গতকালকে হয়ে গেল, এতগুলো মানুষ নিহত হলো, ভারতের পক্ষ থেকে ভবিষ্যৎ আসলে কি প্রতিক্রিয়া হতে পারে? আমার একবার স্পেসিফিক, আবারও কি পাকিস্তানের সাথে, যেহেতু ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করছেন, তাহলে আবারও কি এই ধরনের কোনো আশঙ্কা? ভারতের সাথে পাকিস্তানের মানে এই ঘটনার মধ্য দিয়ে সম্পর্ক আবার নতুন করে ভাঙা শুরু হলো, যদিও যতটুকু ছিল। এবং ভারত হুঁশিয়ারি এই কথাও বলেছে ভারত যে পাকিস্তানকে সমগ্র আন্তর্জাতিক বিশ্বের সাথে বিচ্ছিন্ন করার জন্য যা কিছু করতে হয় তাই তারা করবে। মানে ভারত পাকিস্তান দ্বন্দ্বটা উস্কে উঠলো এই ঘটনার মধ্য দিয়ে। এবং জানি না যেটি আসলে যেটি অনেকেই বলছে যে পরিকল্পিত ঘটনা, পরিকল্পিত ঘটনার জন্য 26টা তাজা প্রাণ বলি হবে, এটি তো কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। ভারত পাকিস্তান তাদের স্বার্থ নিয়ে যুদ্ধ করবে, এই যে কি বলবেন আসলে, সারা বিশ্বে যেটি, যে গাজায় যেটি চলছে গত কিছুদিন যাবত, এই যে মানুষদের মারা হচ্ছে, সেখানে কেউ তো কিছু করতে পারতেছে না, কেউ তো ঠেকাতে পারছে না। সেই শিশুগুলো মরছে, সেখানে মানুষ না খেয়ে মরতেছে, মানুষ গুলি খেয়ে মরছে, মানুষ বোমার আঘাতে মরছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমরা তো এই ধ্বংসের পৃথিবী চাই না, আমরা তো গড়ার পৃথিবী চাই, সুন্দর পৃথিবী গড়বে, মানুষ ভালো থাকবে, সেটা চাই আমরা। তো আজকে সেই গাজার যে পরিস্থিতি, আজকে কাশ্মীরে যে শুরু হলো, এটি যদি কন্টিনিউ হতে থাকে, এটি যদি আরো বাড়তে থাকে, এই হামলার প্রত্যুত্তরে যদি আবার এখন যদি পাকিস্তানকে হামলা করে, দুই দেশে কিন্তু পারমাণবিক শক্তি রয়েছে, দুই দেশে, দুটি রাষ্ট্রই, তো কারোরই শক্তি তো কম না। এখন তারা যদি তাদের শক্তি প্রদর্শন করতে যায়, আর এটার বলি তাহলে সাধারণ মানুষ হবে, এই বিশ্বের কোন দিকে যাচ্ছে আসলে আমরা বুঝছি না। বিশ্বের পরিস্থিতি যদি সম্ভাব্য একটি যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় দ্বিপক্ষীয়, চীন নিশ্চয় সেই সময়, যেহেতু ভারতের সাথে চীনের এক ধরনের বৈরিতা আছে, পাকিস্তানের পক্ষ অবলম্বন করার অবশ্যই চীনের যেহেতু এখন তো কাশ্মীর যেহেতু ছিল পাকিস্তান আর ভারতের মধ্যে, এখন তো যেহেতু 3 অংশ, একটা বড় অংশ চীনের কাছে রয়েছে, তো চীন তো অবশ্যই একদিকে সমর্থন দিবে। তো জিনিসটা আসলে বড় আকারেই হবে হয়তো, আমার মনে হয়, যদি এটি এখনই সমাধান না হয় আন্তর্জাতিকভাবে, এটি যদি সমাধান না হয়, জাতিসংঘ রয়েছে, তারা যদি এগিয়ে আসে, বা যে জোটগুলো রয়েছে এই অঞ্চলীয়, সেইভাবে যদি কোনো সিদ্ধান্ত না হয়, তাহলে হয়তো এটি ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আমরা তো অবশ্যই চাইবো এটি একটি সুন্দর সমাধান হোক, কিন্তু তাহলে তো চীন, পাকিস্তান, ভারত যদি কোনো কারণে যুদ্ধে জড়িয়ে যায় এই ইস্যুকে কেন্দ্র করে, তাহলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে তো মারাত্মক প্রভাব পড়বে। সেই প্রভাব বাংলাদেশেও পড়বে। মানে আমরা তো কিছুদিন যাবত দেখছি যে এই যে বর্তমান বাংলাদেশের যে সরকার, আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের সাথে তো ভারতের সম্পর্ক ছিল সবচেয়ে ভালো। এখন আওয়ামী লীগ সরকার পতনের পর যে নতুন সরকার এলো, এবং এই নতুন সরকার আসার পরে ডক্টর ইউনূস তো চীন সফর করলেন, সেটি তো গাত্রদাহ হচ্ছে ভারতের। তো এই আমাদের এই অঞ্চলীয় যে বাণিজ্য, এই অঞ্চলীয় যে স্বার্থ রক্ষা, সবকিছু মিলিয়ে
বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তান, এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নতি হচ্ছে, চীনের সাথে ভালো সম্পর্ক হচ্ছে। ভারত তো আস্তে আস্তে এক হয়ে যাচ্ছে, মানে সবার কাছ থেকে একঘরে হয়ে যাচ্ছে। বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এবং ভারত এত শক্তিশালী একটি রাষ্ট্র, সে কাউকে মানে না, কাউকে মানে না। সে শুধু আমেরিকা যুক্তরাষ্ট্রকে মনে করে যে আমার সাথে থাকলেই হবে। এখন সেখানে যেহেতু হ্যাঁ, ট্রাম্প এই আপনার রয়েছে, এই কথাটি একটু দর্শকদেরকে জানিয়ে রাখি যে এই হামলা নিয়ে, জম্মু কাশ্মীর যে হামলা নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী যে টুইট করেছেন, সেখানে পাকিস্তানকে দায়ী করে সেই টুইটে কিন্তু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের হামলার আসলে নিন্দা জানায়। আপনি এই কথাটি এই জন্য বলছেন, আপনি একটু আগে বলছিলেন যে ভারত চায় মার্কিন যুক্তরাষ্ট্র তার সাথে থাকলেই হলো, অন্য কে থাকলো বা না থাকলো আসলে খুব বেশি গুরুত্ব বহন করে না এটাকে। তাহলে আমরা আসলে এই সমস্যার, আপনি যেটি বলছিলেন যে টেকসই আর সমাধান সম্ভবত সম্ভাবনা খুবই কম। টেকসই সমাধান আসলে এইসব ক্ষেত্রে তো আসলে একটি জিনিস স্থিতিশীল অবস্থায় থাকে। যেমন কাশ্মীরের যে বিষয়টা, এটা কিন্তু স্থিতিশীল অবস্থায় ছিল এতদিন, যে যে যার জায়গা সে তার মতো করে দখলে আছে, সে সেটিকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু তখনই সমস্যা হয় যখন এটি নিয়ে আবার নতুন করে উস্কে দেওয়া হয়। এই যে কালকের ঘটনাটা যদি না ঘটতো তাহলে তো ঠিকই ছিল, হয়তো এইভাবেই থাকতো যে তোমার অংশ তুমি, আমার অংশ আমি, ভাগ করে নিয়ে আমরা আছি এইভাবেই। কিন্তু সেটি তো হচ্ছে না। এত বড় একটি ঘটনা, এটি তো ছোট ঘটনা, অনেক বড় ঘটনা। এর আগে যে 2বার যুদ্ধ হয়েছে কাশ্মীর নিয়ে, এইটা একটা অনেক বড় ঘটনা। এটিকে এতগুলো মানুষ ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তার মানে এটি কি ইঙ্গিত দেয়? এটি ইঙ্গিত দেয় যে আবারও কিছু হতে যাচ্ছে। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ রয়েছে, নিশ্চয়ই সেই কারণ আছে বলেই এই ঘটনাটি ঘটেছে। আমি যতটুকু মনে করি বিনা কারণে এই ঘটনা ঘটেনি। বড় ধরনের সামনে নিশ্চয়ই বড় কিছু রয়েছে এই ঘটনার পেছনে। তো যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, অর্থাৎ বিগত সরকারের পতনের পর থেকে রাজধানীতে প্রতিদিনই আন্দোলন হয়েছে কোনো না কোনো বিষয় নিয়ে। অতিষ্ঠ, সত্যিকার অর্থে এত পরিমাণ আন্দোলন আমরা দেখেছি, বা রাস্তাঘাটে যেতে এত পরিমাণ আন্দোলনের সংবাদ সংগ্রহ করেছি, তার সম্ভবত হিসেব নেই কত আন্দোলন হয়েছে। এখনো সেই আন্দোলনটি রয়েছে, এবং এর মধ্যে যোগ হয়েছে কুয়েট, ঢাকা কলেজ, সিটি কলেজ আন্দোলন, প্রাইম এশিয়াতে হচ্ছে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন, এরকম নানা অসংখ্য পলিটেকনিক্যালের ঘটনা গত কয়েকদিন ধরে সেটিও আলোচনা রয়েছে। আমরা শুরুতে এটি একটু জানতে চাই আপনার কাছে, যেটি হচ্ছে কুয়েটে উপাচার্যের পদত্যাগের দাবিতে সে আন্দোলনটি এখনো চলছে। উপাচার্য বলছেন যে আসলে সমস্যা সমাধানের জন্য আলোচনা করবেন, কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে না, একমাত্র উপাচার্যের পদত্যাগে হচ্ছে সমস্যার সমাধান হবে। আসলে এই ঘটনাটি যদি একটু এটি ঘটনা হচ্ছে যে কুয়েটের যে ঘটনা, এটি শুরু তো আরো আগে, বেশ কয়েক মাস আগে, কয়েক মাস না, কিছুদিন আগের আর কি, যেটি শুরু আর কি। প্রথমত যে ওখানকার শিক্ষার্থীরা চাইলো যে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, তাদের যদি ছাত্র রাজনীতি যদি ভালোর জন্য হয়তো হবে, সেই ছাত্র রাজনীতি যদি, যেমন বুয়েটের আবরার হত্যাকাণ্ড, ছাত্র রাজনীতি যদি আবরার হত্যাকাণ্ড হয়, তখন তো বুয়েটেও শিক্ষার্থীরা আন্দোলন করলো যে বুয়েটে ছাত্র রাজনীতি থাকবে না। তো তারাও ছাত্র রাজনীতি যাতে না থাকে সেটি নিয়ে আন্দোলন করছিল, এবং সেই সময় তারা হামলার শিকার হয়েছিল। বিভিন্ন সংগঠনের কথা বলা হয়েছে যে তার অন্য ছাত্র সংগঠনগুলো হামলা করেছে, যদিও তারা সেটি স্বীকার করেনি। সেই হামলায় অনেকেই আহত হয়েছে শিক্ষার্থী। তখন কিন্তু শিক্ষার্থীদের দাবি ছিল যে এটির একটি সঠিক তদন্ত কমিটি করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টিকে হয়তো আমার ধারণা যে অতটা গুরুত্ব দেয়নি। কেন দেয়নি সেটি তাদের, ছাত্ররা সেটি নিয়ে আন্দোলন শুরু করে যে তাদের সেই দাবি, যারা আহত হয়েছে সেই আন্দোলনে গিয়ে, যারা এটি করেছে ঘটনা, যারা অভিযুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সেটি নেয়নি। তারপরে এক পর্যায়ে যখন আন্দোলন আরো তীব্র আকার হয়, তারপর বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলেন। এটি তো সাধারণত বিশ্ববিদ্যালয়গুলোতে যখন আন্দোলন হয়, এটা হলগুলো বন্ধ, প্রথম কাজ হলো হলগুলো বন্ধ করে দেওয়া। হলগুলো বন্ধ করে দিলেন। এরপরে হচ্ছে যে ছাত্ররা এসে আবার হলের, গত সপ্তাহের ঘটনা, তালা ভেঙে তারা ক্যাম্পাসে প্রবেশ করলো, এবং তখন তারা এক দফা দাবিতে গেল যে উপাচার্যের পদত্যাগ চাই। এবং তখন বিভিন্নভাবে তারা হয়তো চেষ্টা করেছে শিক্ষার্থীদের বোঝাতে, এখন পর্যন্ত পারেনি। শেষ পর্যন্ত এখন তো তারা অনশনে চলে গেছে, এবং এখন যদি এটি এইভাবে চলতে থাকে, এখন
5 আগস্টের পরে কিন্তু অনেক বড় বড় প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের যারা প্রধান বা উপাচার্য ছিলেন অনেকেই কিন্তু পরিবর্তন হয়েছে। এরকম অনেককে জোর করে রিজাইন দেওয়ানো হয়েছে। এখন ঘটনা হলো যে এই জায়গাগুলো আসলে দেখার দায়িত্ব কার? এই যে এত বড় একটা ঘটনা এত দিন যাবত হচ্ছে, ওখানে কেউ কি দেখার নাই? এটা কোনো এটা আর কি কেউ দায়িত্ব নিবে না? সরকারের পক্ষ থেকে কি এটা দায়িত্ব? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন রয়েছে, শিক্ষা মন্ত্রণালয় রয়েছে, যেহেতু একটি সরকার এখন রয়েছে। সাইফুল সাহেব একটি তথ্য দিয়ে রাখি, উপদেষ্টা কিন্তু শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছেন যে আসলে অর্থাৎ আন্দোলনের মাঠ থেকে সরে আসার জন্য অনশন করার জন্য। কিন্তু আমার প্রশ্নটা এখানে যে উপদেষ্টা যাওয়ার পর এত অভিযোগ থাকার পরও কেন সেই উপাচার্যকে আসলে টিকিয়ে রাখতে হবে, বা এর সেটাই তো আমি বলতেছি যে এই আহ্বানের কি আছে এখানে? সরাসরি গিয়ে একটা ব্যবস্থা নিয়ে নিক না, তদন্ত করুক। ছাত্রদের যে অভিযোগ যে এই উপাচার্য তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, 1 নাম্বার। তাদের কিন্তু 6টি ছিল, এরকম অভিযোগ ছিল, দাবি ছিল যে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাদের হলগুলোতে পানি, বিদ্যুৎ, যে ইলেকট্রিসিটি, মানে যত ধরনের সরবরাহ, এগুলো সঠিকভাবে দিতে পারেনি। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। তাহলে কতদিন লাগে এই অভিযোগগুলো যাচাই বাছাই করতে? এটিও তো সম্ভবত হতে পারতো সাইফুল শাহীন যে মাসখানেকের জন্য তাকে অব্যাহতি দিয়ে এগুলো তদন্ত করতে পারতো। সেটি করতে পারতো, হলেও তো সম্ভবত আন্দোলনটা থেমে যাওয়ার কথা। এখন আমার কথা হচ্ছে যে উনি মানে কোন পাওয়ারে এখন রয়েছেন, বা সরকারি কেন রাখতে হবে, ওখানেই রাখতে হবে? আর কি কোনো মানুষ, যোগ্য মানুষ নেই? একটা জায়গায় যখন প্রশ্নবিদ্ধ হয়ে যায় তখন তো সমাধানের জন্য সেই কাজটি করা হয়। তো এই যে এত দিন ধরে শিক্ষার্থীরা এই আন্দোলনগুলো করছে, শিক্ষার্থীরা তো পড়াশোনার জায়গায় যেতে হবে। প্রত্যেকটা জায়গায় দেখেন যে আজকে এই কিছুদিন আগে যে 7 কলেজ নিয়ে যা হলো, আমার সন্তানও কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তো আমি তো দেখি সে ক্লাসেও যায় না, আন্দোলন হয়, ক্লাসে গিয়ে কি করবে? তো শিক্ষা ব্যবস্থা কোথায় চলে যাচ্ছে আমাদের? একটা অনার্সে ভর্তি হওয়ার পরে আমার মেয়ে মনে হয় মানে এই গত 6-7 মাসে আমার মনে হয় যে 50টা ক্লাসও করে নাই, কারণ সে সুযোগই পায় নাই। 7 কলেজের যে লম্বা সময়ের আন্দোলন, সেটা আমরা সবাই সংবাদ সংগ্রহ করেছিলাম, সেটি তো সমাধান হয়েছে সাইফুল শাহীন। পরবর্তীতে সিটি কলেজ আর যে মারামারি, আপনি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা, সেই বক্তব্যটি নিশ্চয়ই আপনি অবশ্যই মানে একজন জিজ্ঞেস করেছিল, এক সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে কেন ওদের সাথে মানে লাগে। সে বলছে যে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আর ওরাই জানে। তা আসলেই তো দেখি যে আমরা কোনো কারণ ছাড়া খুব ভালো চলতেছে সব, হঠাৎ করে 2 কলেজের শিক্ষার্থীর মধ্যে কি নিয়ে মারামারি লাগতেছে। এর আগে শুনছি যে ওই ঢাকা কলেজের সামনের যে কাপড়ের দোকান, ওখানে গিয়ে গেঞ্জি কিনতে গিয়ে নাকি কথা কাটাকাটি হয়েছে 2 জনের, সেইটা নিয়ে রণক্ষেত্র হয়ে গেল। আরে ভাই, এটা কেমন কথা? সেই কলেজের গেট ভেঙে, তাদের নেম প্লেটগুলো ভেঙে যেভাবে নিয়ে আসলো, মানে যে তছনছ গুলো করা হচ্ছে, একটা শিক্ষা প্রতিষ্ঠান কোথায় চলে যাচ্ছে আমরা? আর এই যে এই শিক্ষার্থী যারা একদম পোশাক পরা, ড্রেস পরা, কলেজের পোশাক পরা, ইউনিফর্ম পরা, এরাই বা কোন পরিবারের সন্তান? এরা পরিবার থেকে কি কোনো শিক্ষা পায় না যে আমি কোথায় গিয়ে কি করব? একটা কিছু হলেই আমাকে রাস্তায় নেমে ভাঙচুর আর করতে হবে, মানুষকে একটা বিপদের মধ্যে ফেলতে হবে, রাস্তাঘাট বন্ধ করে দিতে হবে, গাড়ি ভাঙচুর করছে, এই হামলা, ইট পাথরের ঢেলাঢেলি, আহত হচ্ছে। প্রত্যেকেরই তো একটা জীবনের মূল্য আছে। তুমি পড়াশোনা করতে গেছো, তাহলে আপনার কি কখনো মনে হয় যে শিক্ষাঙ্গনে যে আসলে সুষ্ঠু যে পরিবেশ, সে পরিবেশটা আমরা নিশ্চিত করতে পারি না? পরিবেশটা এখন একেবারেই নাই। আপনি যে পলিটেকনিক্যাল স্টুডেন্টরা যেটি করলো কয়েকদিন আগে, রাস্তাঘাট বন্ধ করে, দীর্ঘ সময় ধরে রাস্তা বন্ধ করে, এবং যেভাবে যখন পারছে 2 জন মিলে একটা রাস্তা বন্ধ করে দিচ্ছে, মানে মানুষের মানে বিবেক, মানবিকতা যে কোথায় চলে যাচ্ছে। আর এগুলোকে আমরা কেন প্রশ্রয় দিচ্ছি? আমরা কেন কঠোর হচ্ছি না? আমরা যদি প্রত্যেকে আমার ঘর থেকে যদি আমি কঠোর হই, আমার সন্তানদের, এরা তো আমাদেরই সন্তান, কারো না কারো সন্তান, তাহলে সেই ঘর থেকে যদি এই সন্তানদেরকে আমরা নিয়ন্ত্রণ করি যে তুমি বাবা কলেজে যাও, পড়াশোনা করো, তোমার যদি যৌক্তিক কোনো দাবি থাকে সেই দাবির আন্দোলন তুমি যৌক্তিকভাবে করো। আপনি সিলেটের যে ঘটনাটা দেখেছেন, মেডিকেলের ছাত্ররা সিলেটের এই যে রাস্তা আটকে যে তারা এরকম ঘটনা করলো, আন্দোলন করলো, তারপরে সেনাবাহিনী একজন কর্মকর্তার বক্তব্য কিন্তু ভাইরাল হয়েছে। একজন সেনাবাহিনীর ইয়াং কর্মকর্তা, সে যেভাবে কথা বলল সেই শিক্ষকদের সামনে, প্রত্যেকটা কথায় যুক্তি আছে।
তিনি বলছেন যে কেমন শিক্ষা পেয়েছে এরা চিকিৎসক হবে, সে কোন শিক্ষায় শিক্ষিত হয়েছে? মানুষকে আটকে, অ্যাম্বুলেন্সকে আটকে আন্দোলন করতে হবে? আপনি আপনার দাবি আদায় করেন, আপনি আপনার জায়গায় থাকেন, আপনি একটা পাশে দাঁড়িয়ে আন্দোলন করেন, মানববন্ধন করেন, শান্তভাবে করেন, সবাই সহযোগিতা করবে। সেনাবাহিনী কেন তাদেরকে মারতে গেল? বাধ্য হয়ে মারতে গেছে। তারপরে টিচারদের বলা হয়েছে যে আপনারা স্টুডেন্টদের সামনে দাঁড়ান, আপনারাও আন্দোলনে থাকেন, আপনাদেরকে ভেদ করে যে স্টুডেন্ট যাবে, অধ্যত্ব দেখাবে, তাহলে তো আপনাদের আর দাম থাকলো না, আপনারা নিয়ন্ত্রণ করেন। কেউ তো কাউকে নিয়ন্ত্রণ করছে না। আমরা তো আগে শিক্ষক দেখলে হাত পা কাঁপতো সামনে দাঁড়িয়ে কথা বলতে, এখন কে কার সাথে কি আচরণ করবে? আমরা কি তাহলে মানে কোন দিকে যাচ্ছি? আমাদের কি এটা কোন শিক্ষার অভাব বলবো? পারিবারিক শিক্ষার অভাব, না আমাদের ইনস্টিটিউট গুলোতে যে শিক্ষা হচ্ছে সেটার অভাব, নাকি দেশের এই অবস্থার কারণে সবাই মনে করছে যে আমি যা করব তাই হবে? একটি ছেলে, এই যে দেখেন যে প্রাইম ইউনিভার্সিটি একটি ছেলে কত কথা এটা নিয়ে, যে হাসছে একটা মেয়েকে দেখে, সেই মেয়ে তার বিরুদ্ধে অভিযোগ করলো, কিছু মানুষ এসে তাকে মেরে ফেললো। একটি তাজা প্রাণ, যার প্রাণটা গেল তার পরিবার না বুঝতেছে আসলে কি এমন হয়েছিল, কি ঘটনা হয়েছিল। সেই মেয়ে দুটোকে নাকি করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে তাদের প্রতিষ্ঠান থেকে, তাদেরকে পাওয়া যাচ্ছে না। অনেকে তাদের মেয়ে দুটোকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে, 3 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। বিচ্ছিন্ন ঘটনা, সারা বাংলাদেশেই বিভিন্নভাবে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তাহলে এই যে আলোচনা আসে যে এই সরকার আসছে, এই সরকার থাকুক আরো, এই যে আলোচনা আসছে, আসলে কি সরকার সবাই চালাতে? সরকার তো রাজনীতিবিদরা চালায়। এখন আপনি জানেন যে নতুন যে এনসিপি বা হচ্ছে এই সমন্বয়ক, এদেরকে নিয়ে নানা ধরনের কথাবার্তা রাজনীতিতে চলছে, গণমাধ্যমে আমরা দেখছি। আপনি এর মধ্যে নিশ্চয় শুনে থাকবেন যে এনসিপির যে সাংগঠনিক যুগ্ম সদস্য সালাউদ্দিন তানভীর, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ সামাজিক গণমাধ্যমে অনেকেই লেখালেখি করছেন 300 কোটি টাকা, কেউ বলছে 1000 কোটি টাকা হচ্ছে তিনি অর্থাৎ 9-6 করেছেন, অবৈধভাবে আয় করেছেন। এটি একটি ঘটনা। আরেকটি ঘটনা হচ্ছে একই সাথে যেটি আলোচনায় আছে যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে সরকারি একান্ত সচিব, তাকে অব্যাহতি না অপসারণ, এই নিয়ে একটি বিতর্ক চলছে। আরেকটি বলি, আপনি জানেন স্বাস্থ্য খাতে আমরা আগেও দেখেছিলাম মালিকের মতো ড্রাইভাররা শত কোটি টাকার মালিক হয়েছেন। এখন আবার স্বাস্থ্য উপদেষ্টার যে একান্ত সচিব, তাকেও আসলে অব্যাহতি দেওয়া হয়েছে। এই যে এরা সবাই কিন্তু মানে সমন্বয়ক ছিলেন। আর কি বলবেন একটি করে ঘটনা আমি আসলে ব্যাখ্যা দিতে? আমার আরেকটি প্রশ্ন একই সাথে থাকে, শুধু কি অব্যাহতি সমাধান? এনসিপি থেকে আসলে সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি দেওয়া হলো, আসলে কি করণীয় আছে, কি করা উচিত তাদেরকে? আমি কিন্তু বিরতির আগেই বলছিলাম যে সরকারের কথা, যে একটি দেশ পরিচালনার ক্ষেত্রে যে চাইলেই কি একজন বসলে দেশ পরিচালনা করতে পারে? এত সহজ না। যদি তাই হতো তাহলে তো যে কেউ ভোটে দাঁড়ালে পাশ করতো আর সে সরকার গঠন করে ফেলতো। রাজনীতি মানুষ কেন করে? রাজনীতিবিদদের কেন এত দাম? যদিও এখন সেই জায়গায় নাই, রাজনীতিবিদরা তাদের সেই জায়গা ঠিক রাখেনি, কিন্তু রাজনীতির দাম কিন্তু রয়েছে সারা বিশ্ব জুড়েই। রাজনীতি যারা করে, রাজনীতিবিদ যারা, সত্যিকারের রাজনীতিবিদ যারা, তারা কিন্তু জানে দেশ কিভাবে চালাতে হয়, দেশের পলিসি, কোন পলিসিতে আগাতে হবে, কি করতে হবে। ঘটনা তো ঘটবে, বিভিন্ন ঘটনা ঘটবে, কিন্তু এত এলোমেলো তো হওয়ার কথা না। এখন আসি এই ছাত্রদের বিষয়ে। সালাউদ্দিন তানভীর একজন না, এটা আমি কয়েকজনের কথাই বলবো। তো এই যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে এপিএস, তার বিরুদ্ধে অভিযোগ, আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে 300 কোটি টাকারও বেশি টাকা কয়দিন হইল। মানে তাহলে কোথা থেকে কোথায় আসলাম আমরা? পরিবর্তন কি হইলো? কোটা আন্দোলন করে যে বলতো যে আন্দোলন করলো কোটা নিয়ে, মানে বিশেষ পরীক্ষার বা চাকরির জন্য আন্দোলন করলো, নিজেই চাকরিদাতা হয়ে গেল। তো তারা কিন্তু যা কিছুই পেলো সে কোটার মাধ্যমেই পেলো, ওদের মধ্যে থেকেই তো কোটা দিয়ে পেলো। সেটা নিয়ে আমাদের কথা নাই, ওদেরকে আমরা স্যালুট করি। ওরা বড় একটি জায়গা থেকে বাংলাদেশকে একটি নতুন ইয়েতে। সালাউদ্দিন তানভীরকে এনসিপি থেকে আসলে অব্যাহতি দেওয়া হয়েছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে। সে যে ব্যবসা করেছে, আমার প্রশ্ন হচ্ছে আসলে এই অব্যাহতি কি শেষ, নাকি তদন্ত করে? অবশ্যই, শুধু তাই না, পরিবর্তনের জন্যই তো আপনি আমরা সবাই বলছি সালাউদ্দিন ও একা না, ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস, স্বাস্থ্য উপদেষ্টার যে, এদের আসলে দুর্নীতিটা কতটুকু সত্যিকার অর্থে,
কি দুর্নীতি করেছে জনসম্মুখে। আরেকটি মজার তথ্য আপনাকে দিয়ে রাখি, দর্শকরা জানার অধিকার রাখে। রেলের যে আসলে 3 জন ছাত্র উপদেষ্টা দেয়া হয়েছিল, যদি এটা খুব বেশি আলোচনায় আসেনি, রেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বড় লেখা লিখেছেন যে তাদেরকে নির্দিষ্ট একটি সময়ের জন্য, অর্থাৎ যে ফ্রি পাস রেলে সেটি দিয়েছিলেন, তারা সেটির এমন ভাবে অপব্যবহার করেছেন, অর্থাৎ 2 লাখ টাকারও বেশি পরিমাণ তারা ভ্রমণ করেছেন একই সময়ে একই কার্ড দিয়ে। তারা একই পথে বেশ কয়েকবার গিয়েছেন, যেটা আসলে প্রায় অসম্ভব। সেই অর্থাৎ এই উপদেষ্টাদের বিরুদ্ধে, ছাত্র উপদেষ্টা যাদেরকে বলা হচ্ছে, সেটাই তাদের বিরুদ্ধে অভিযোগ। বিভিন্ন জায়গায় তো ওই যে এখন তো ওই তাদের ক্ষমতা দেখে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া হঠাৎ একটি চিঠি দিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বসিয়ে দিলেন, আবার সেই প্রশাসকের উপদেষ্টা নিয়োগ হলো সে আবার বিদেশি একজন নাগরিক। তো এই কি যে যেভাবে হচ্ছে নিয়োগ আর যেভাবে যারা বসছে, তো এই যে এরা কিন্তু আসলে, আমরা তো রক্তে বাঙালি, দুর্নীতি আমাদের রন্ধে রন্ধে। যত ভালো কথাই সামনাসামনি বলি যে আমি খুব ভালো, কিন্তু জায়গায় মতো থাকলে তখন আর লোভ সামলাইতে পারি না। আমরা লোভ সামলানোটা আমাদের জন্য খুব মানে কঠিন হয়ে দাঁড়ায়। তো এখন তো তাই দেখা যাচ্ছে। এখন যদি যারা দায়িত্ব নিল, দেশ পরিবর্তন করবে, কি পরিবর্তন করতেছে, তারাই যদি সেই বিদেশে নাকি বাড়ি কিনেছে আসিফ মাহমুদের এপিএস শুনতেছি। তো শেখ হাসিনা তো দুঃখ করে বলছিল যে আমার পিয়নের এত কোটি টাকা, 400 কোটি টাকা। তো তার পিয়নের 400 কোটি টাকা, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস এর 350 কোটি টাকা, কম কি? তাহলে জানি না, এগুলো তো অভিযোগ, শুধুমাত্র অভিযোগ। সেই কথাগুলো কখন আসে? এখন তাদেরকে আবার অব্যাহতি দেওয়া হচ্ছে, বা তিনি ওখান থেকে সরে গেছেন, নিশ্চয়ই বলে না যে মানে এনসিপির পক্ষ থেকে তো এই ঘটনাগুলোর আসলে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত, তদন্ত করা উচিত। যদি দোষী হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং জনসম্মুখে এই বিষয়গুলো পরিষ্কার করা উচিত। এর আগে কিন্তু এনসিপি যতগুলো বিষয় নিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, যে এর আগে ওই যে তারা যেদিন তাদের দল গঠন করলো, ঘোষণা করলো, সেই দিন সরকারি বাস দিয়ে কর্মী আনার বিষয়, তারপরে এনসিপির নেতারা গাড়ি বহরের ব্যাপার, এগুলো নিয়ে তারা যে ব্যাখ্যা দিয়েছে, যাই দিক ব্যাখ্যা তো দিয়েছে, এগুলো এরপর হাসনাত আব্দুল্লাহকে নিয়ে যে একটি ঘটনা, সব ঘটনারই তারা ব্যাখ্যা দিক। আমরা চাই যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই পরিবর্তন যেন আমরা পাই। আমরা যদি যে লাউ সেই কদুই থাকি, সেই দুর্নীতিই আমাদের ঘুণে ধরে, আমাদের ঘিরে ধরে, তাহলে তো আর আমরা এই দেশ তো আর আমরা তাহলে পরিবর্তন করে লাভ কি? তারা অনেকেই বলতেছে একদল গেছে আরেক দল আসবে, একদল গেছে আরেক দল আসবে, তাহলে কে আসবে? যে কি যেন বলে যে যায় বনে সেই রাবণ, হ্যাঁ, ওরকম ক্ষমতায় যারাই থাকে তারাই সবকিছু করে। তো মাঝখান থেকে সাধারণ মানুষ তো ভুক্তভোগী হচ্ছে সব জায়গায়। দেখেন আরেকটি সব জায়গায় কিন্তু ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। আপনি একটি ব্যাপার একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করি, বা আপনি একটু কি আশাবাদী কিনা যে এনসিপি যে নতুন দল গঠন করেছে, মূলত সমন্বয়কদেরকে নিয়েই তো এই দলটি গঠন করেছে, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো একটির পর একটি সামনে আসছে, সেটি তারা আসলে তদন্ত দিবে? তারা যে পরিবর্তনের আশ্বাস দিয়ে যে বয়ান তৈরি করে আসছেন বা ক্ষমতায় আসছেন, অন্তর্বর্তীকালীন সরকারেও তারা আছেন, আবার তাদের কাছে একটা সরে গিয়ে দল গঠন করেছেন, তারা কি সঠিক তদন্ত করে ব্যবস্থা নিবে বলে আপনি আসলে আশাবাদী কিনা? বা অতীতে উদাহরণ মনে হয়েছে কিনা আসলে সঠিকভাবে তারা তদন্ত করবে? অতীতে তো সার্জিস আলমের বিরুদ্ধে ছিল, হাসান আব্দুল্লাহর বিরুদ্ধে ছিল, সেটি যদি তারা না করে, নতুন দল হিসাবে তারা জনগণের কাছে গ্রহণযোগ্যতা কিভাবে পাবে? কারণ সামনে তো ভোট। তারা দল করেছে কেন? ভোটের জন্য তো। আর ভোট কেন করবে? ক্ষমতার জন্য। যদি তারা বিপ্লবী থেকে যেত, সাধারণ ছাত্র জনতা যেভাবে আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে, বিগত সরকারকে নামিয়েছে, সেই আন্দোলনে মানুষ যেভাবে তাদের সাথে আসছে, তখন তারা আন্দোলনের ফ্রন্টে ছিল একদম। তাদের হাত ধরে আন্দোলনের শুরু হয়েছে এবং শেষ হয়েছে। কিন্তু পরবর্তীতে তারা আর সেই জায়গায় নাই। তারা তো প্রথমে ঢুকলো সরকারে, তারা কিন্তু আর বিপ্লবী রইল না, প্রথমেই ঢুকে গেল তারা সরকারে, মানে বড় একটা ক্ষমতার জায়গায় রইল তারা। তারপর তারা রাজনৈতিক দল করলো। রাজনৈতিক দল করার অর্থ হচ্ছে যে তারা দেশকে সার্ভ করবে, নতুনটা উঠে আসবে, তরুণরা উঠে আসবে। এটা ভালো, অবশ্যই ভালো। আমরা চাই নতুন দল হোক, নতুনরা রাজনীতিতে আসুক, তরুণরা রাজনীতিতে আসুক, দেশের মানুষ ভালো কিছু পাক। সেই ভালো কিছু পেতে গেলে যে ধরনের অভিযোগ আসছে, সেই অভিযোগ যাতে না হয় এবং
সেই আমরা অভিযোগগুলোকে নিশ্চয়ই যদি চাই যে এড়িয়ে যেতে অভিযোগগুলো পারে, তদন্ত করে এক ধরনের উদাহরণ তো সৃষ্টি হোক যে যদি তারা সত্যিকারের দোষী অবশ্যই। তাদেরকে শাস্তির আওতায় আনে। অবশ্যই, তাহলেই তারা জায়গা পাবে, মানুষের মনে আস্থা পাবে। সামনে নির্বাচন, নিশ্চয়ই মানুষের ভোট তাদের লাগবে। যদি জয় বিজয় যেটাই চাক, তো ক্ষমতায় যেতে হলে তো ভোটে পাশ করে আসতে হবে, তাছাড়া তো আর আমাদের দেশের যে সিস্টেম। সাইফুল শাহীন, আমরা একেবারে আজকের অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, নাগরিকের সংবাদ বিশ্লেষণ আজকের মতো এখানেই শেষ করছি।